হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ময়ূরাক্ষী উপন্যাসের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক। আমার শৈশব যাদের সঙ্গে কেটেছে তারা কেমন? জন্মের সময় আমার মা মারা যান, কাজেই মার কথা কিছুই জানি না। তিনি দেখতে কেমন তাও জানি না। অবিশ্বাস্য হলেও সত্যি যে তার কোনো ছবি নেই। বাবা মারা যান আমার 9 বছর বয়সে। তার কোথাও তেমন মনে নেই। তার কথা মনে পড়লেই একটা উদ্বিগ্ন মুখ মনে আসে। সেই মুখে বড় বড় দুটি চোখ, ভারী চশমায় ঢাকা বলে সেই চোখের ভাবও ঠিক বোঝা যায় না। মনে হয় পানির ভেতর থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। বাবার উদ্বিগ্ন গলা, কিরে তোর ব্যাপারটা কি বলতো? যত্ন হচ্ছে না? আমি তো প্রাণপণ করছি। অবশ্যই ছেলে মানুষ করার কায়দা কানুনও আমি জানি না। কি যে ঝামেলায় পড়লাম। তোর অসুবিধাটা কি বলতো? পেট ব্যথা করছে? বাবা বোধহয় ধারণা ছিল শিশুদের একটিমাত্র সমস্যা পেট ব্যথা। তারা যখন মন খারাপ করে বসে থাকে তখন বুঝতে হবে তার পেট ব্যথা করছে। গভীর রাতে ঘুম ভেঙে কোনো শিশু যদি জেগে উঠে কাঁদতে থাকে তখন বুঝতে হবে তার পেটে ব্যথা। বাবার কাছ থেকে কত অসংখ্যবার যে শুনেছি, কিরে ঝিমু, তোর কি পেট ব্যথা নাকি? মুখটা এমন কালো কেন? কোনো জায়গাটাই ব্যথা দেখি। বাবা যে একজন পাগল ধরনের মানুষ এটা বুঝতে আমার তেমন দেরি হয়নি। শিশুদের বোধশক্তি ভালো। পাগল না হলে নিজের ছেলের নাম কেউ হিমালয়ে রাখে? স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলে হেড স্যার গম্ভীর গলায় বললেন, ছেলের নাম কি বলেন? হিমালয়? জি। আহম্মদ বা মোহাম্মদ কিছুই নেই? জি না, শুধুই হিমালয়। হেড স্যার অত্যন্ত গম্ভীর গলায় বললেন, ও আচ্ছা। বাবা উৎসাহের সঙ্গে বললেন, নদীর নামে মানুষের নাম হয়, ফুলের নাম হয়, গাছের নামে হয়, হিমালয়ের নামে নাম হতে দোষ কী? হিমালয় নাম রাখার বিশেষ কোনো তাৎপর্য আছে কি? অবশ্যই আছে। যাতে এই ছেলের হৃদয় হিমালয়ের মতো বড় হয় সেই জন্যই এই নাম। তাহলে আকাশ নাম রাখলেন না কেন? আকাশ তো আরও বড়। বড় হলেও তা ধরাছোঁয়ার বাইরে। হিমালয়কে স্পর্শ করা যায়। কিছু মনে করবেন না, এই নামে স্কুলে ছেলে ভর্তি করানো যাবে না। এমন কোনো আইন আছে যে হিমালয় নাম রাখলে সেই ছেলে স্কুলে ভর্তি হতে পারবে না? আইনটাই আমি জানি না। এই ছেলেকে আমি স্কুলে নেব না। কেন? সিট নেই। আগে তো বললেন সিট আছে, এখন নেই। শিক্ষক হয়ে মিথ্যা কথা বলছেন? তাহলে তো এখানে কিছুতেই ছাত্র ভর্তি করানো উচিত না। মিথ্যা কথা বলা শিখবে। খুব ভালো কথা। তাহলে এখন যান। এই দীর্ঘ কথোপকথনের কিছুই আমার মনে নেই। মনে থাকার কথাও নয়। বাবা প্রতিটা ঘটনা লিখে রেখে গেছেন বলে বলতে পারলাম। বাবার মধ্যে গবেষণাধর্মী একটা স্বভাব ছিল। অতি তুচ্ছ বিষয় নিয়ে পাতার পর পাতা পরিষ্কার অক্ষরে লিখে গেছেন। তার বিদ্যা ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার পর রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসেন, আর ফিরে যাননি। জীবিকার জন্য ঠিক কী কী করতেন তা পরিষ্কার নয়। জ্যোতিষবিদ্যা, সমুদ্রজ্ঞান, লক্ষণ বিচার এই জাতীয় বইয়ের স্তূপ দেখে মনে হয় মানুষের হাতটাত দেখতেন। একটা প্রেসের সঙ্গেও সম্ভবত যুক্ত ছিলেন। কয়েকটা নোট বইও লিখেছিলেন। নোটস অন প্রবেশিকা সমাজবিদ্যা এরকম একটা বই। তার পরিবারের কারোর সঙ্গে তার কোনোই যোগাযোগ ছিল না। তাদের সম্পর্কে আমি জানতে পারি বাবার মৃত্যুর পর। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা তার বড় বোনকে একটি চিঠি লিখে জানান যে তার মৃত্যু হলে আমাকে যেন মামার বাড়ি পাঠানো হয়। এটাই তার নির্দেশ, এর অন্যথা যেন না হয়। চিঠি পাওয়ার পরপরই বাবার দিকের আত্মীয় স্বজনে আমাদের বাসা ভর্তি হয়ে যায়। আমার দাদাজানকে তখনই প্রথম দেখি। সুঠাম স্বাস্থ্যের টকটকে গৌরবর্ণের একজন মানুষ। চেহারার কোথায় যেন জমিদার জমিদার একটা ভাব আছে। তিনি আমার মরণাপন্ন বাবার হাত ধরে কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ভুল হয়েছে। আমি বাবা তোর কাছে ক্ষমা চাচ্ছি। যথেষ্ট পাগলামি হয়েছে, আর না। আমার বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা যাক, ক্ষমা করলাম। কিন্তু আমি চাই না আমার ছেলে আপনাদের সঙ্গে মানুষ হোক। ও যাবে তার মামাদের কাছে। তার মামারা কি আমাদের চেয়ে ভালো? না, ওরা পিশাচ শ্রেণীর। ওদের সঙ্গে থাকলে অনেক কিছু শিখবে। আমার দাদাজান এবার সত্যি সত্যি কেঁদে ফেললেন।
বৃদ্ধ একজন জমিদার ধরনের মানুষ কাঁদছে। এই দৃশ্যটি সত্যি অদ্ভুত। তিনি কাঁদতে কাঁদতে বললেন, এই তুই এক পাগল, তোর ছেলেটাকেও তুই পাগল বানাতে চাস। এই নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না। আমাদের বড়লোক আত্মীয় স্বজনরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে আমাদের বাসার সাজসজ্জা দেখতে থাকেন। এর ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে আমার দাদাজানের কিছু কথাবার্তা হলো, যেমন, ঢাকায় কতদিন ধরে আছিস? প্রায় 3 বছর। এর আগে কোথায় ছিলি? তা দিয়ে আপনার দরকার কি? তোর মা যখন অসুস্থ হয়ে তখন সব খবরের কাগজে তোর ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম। খবরের কাগজ আমি পড়ি না। আমার বড় ফুপু এই পর্যায়ে হাত ইশারা করে আমাকে ডাকলেন। আদুরে গলায় বললেন, খোকা, তোমার নাম কি? আমি বললাম, হিমালয়। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। দাদা দুঃখিত গলায় বললেন, ছেলের নাম কি সত্যি সত্যি হিমালয় রেখেছিস? হুম। বাবা সমস্ত আপত্তি অগ্রাহ্য করে তাকে একটা বড় ক্লিনিকে ভর্তি করানো হলো। আপত্তি করার মতো অবস্থাও তার ছিল না। প্রায়ই কথা বন্ধ হয়ে গিয়েছিল। দুই একটা ছোটোখাটো বাক্য বলতেও তার অসম্ভব কষ্ট হতো। তাকে বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে এমন কথা শোনা যেতে লাগলো। বাবা তাদের সেই সুযোগ দিলেন না। ক্লিনিকে ভর্তি হবার 9 দিনের দিন মারা গেলেন। সজ্ঞানে মৃত্যু যাকে বলে। মৃত্যুর আগ মুহূর্তেও টনটনে জ্ঞান ছিল। আমাকে বললেন, তোমার জন্য কিছু উপদেশ লিখে রেখে গেছি, সেগুলি মন দিয়ে পড়বে। তবে লেখাটা অসম্পূর্ণ, সম্পূর্ণ করবার সময় হলো না। আমার দিকের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না এবং তাদের সাহায্য নেবে না। তবে 16 বছর পরে যদি তুমি মনে করো আমার সিদ্ধান্ত ভুল, তখন তুমি নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে। এর আগ পর্যন্ত মামাদের সঙ্গে থাকবে। মনে রাখবে, তোমার মামারা পিশাচ শ্রেণীর মানুষদের সংস্পর্শে না এলে মানুষের সৎ গুণ সম্পর্কে ধারণা হবে না। ডাক্তার সাহেব এই পর্যায়ে বললেন, আপনি দয়া করে চুপ করুন, ঘুমোবার চেষ্টা করুন। বাবা শীতল গলায় বললেন, প্রতিপদ শুরু হয়ে গেছে। দ্বিতীয়ায় আমার মৃত্যু হবার কথা, কাজেই আমাকে বিরক্ত করবেন না। সবচেয়ে জরুরি কথাটাই আমার ছেলেকে বলা হয়নি। শোনো হিমু, কোনো রকম উচ্চাশা রাখবি না। টাকা পয়সা করতে হবে, বড় হতে হবে, এই সব নিয়ে মোটেও ভাববি না। সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্চাশা। আমার উচ্চাশা ছিল বলে প্রথম দিকে খুবই কষ্ট পেয়েছি। শেষের দিকে উচ্চাশা ত্যাগ করতে পেরেছিলাম, তাই খানিকটা আনন্দে ছিলাম। আনন্দে থাকাটাই বড় কথা। সবসময় আনন্দে থাকার চেষ্টা করবি। বাবা কথা বলতে বলতেই একটু থামলেন। হঠাৎ গভীর আগ্রহ এবং বিস্ময়ের সঙ্গে চারিদিকে তাকালেন। তারপর মৃদুস্বরে বললেন, ও আচ্ছা, তাহলে এর নামই মৃত্যু। এটা মন্দ কি? মৃত্যু তাহলে খুব ভয়াবহ নয়? তার কিছুক্ষণের মধ্যেই বাবার মৃত্যু হলো। আমি কিছুদিন আমার দাদাজানের সঙ্গে থাকলাম। তিনি আমার প্রসঙ্গে বারবার বিস্ময় প্রকাশ করতে লাগলেন। আরে, এটা কেমন ছেলে? বাবা মরে গেল, এক ফোঁটা চোখের পানি নেই। এ তো দেখি তার বাপের চেয়ে পাগল হয়েছে। এইদিকে আয়। বাপ মা মারা গেলে চোখের পানি ফেলতে হয়। আমি শীতল গলায় বললাম, আমাকে তুই তুই করে বলবেন না। তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন। দাদাজানের বিশাল বাড়ি। সেই বিশাল বাড়ির দোতলায় একটা ঘর আমাকে দেয়া হলো। সেই ঘরে এই বাড়ির ছেলেমেয়েদের জন্য সার্বক্ষণিক প্রাইভেট টিউটর থাকেন। তার নাম কিসমত মোল্লা। তিনি যখন শুনলেন আমি কোনো স্কুলে পড়ি না, এতদিন বাবার কাছে পড়েছি, তখন একেবারে আকাশ থেকে পড়লেন। কি পড়েছ বাবার কাছে? ইংরেজি, অঙ্ক, বাংলা, ভূগোল আর নীতিশাস্ত্র। নীতিশাস্ত্রটা কি? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই সব। কি বলছো? কিছুই তো বুঝলাম না। যেমন ধরুন মিথ্যা। মিথ্যা বলা মন্দ, তবে আনন্দের জন্য মিথ্যা বলা অন্যায় নেই। মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। বলছো কি এসব? বুঝিয়ে বলো। যেমন ধরুন গল্প, উপন্যাস, এসব মিথ্যা, কিন্তু এসব মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। মাস্টার সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। নিজেকে অতি দ্রুত সামলে নিয়ে বললেন, অমাবস্যা ইংরেজি কি জানো? জানি। অমাবস্যা হলো নিউ মুন। বলে নিউ মুন, কিন্তু আকাশে তখন চাঁদ থাকে না। মৃন্ময় শব্দের মানে কি? মৃন্ময় শব্দের মানে হলো মাটি তৈরি। মাস্টার সাহেব আমার কথাবার্তায় অত্যন্ত চমৎকৃত হলেন, কিন্তু বাড়ির অন্য কেউ হলো না। আমার দাদাজান ক্রমাগত বলতে লাগলেন, তোর বাবা ছিল পাগল, উন্মাদ। সে যেসব শিখিয়েছে সব ভুলে যা। সব নতুন করে শিখবি। তোকে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করিয়ে দেব। আর শোন, তোর নাম দিলাম চৌধুরী ইমতিয়াজ, মনে থাকবে? দাদাজান বাড়িতে ঘোষণা করে দিলেন, একে কেউ হিমালয় বা হিমু কিছুই ডাকতে পারবে না।
এর নাম চৌধুরী ইমতিয়াজ, ডাকনাম টুটুল। মনে থাকবে, এই ছেলের মাথার ভেতর এই নাম দুটা ঢুকিয়ে দিতে হবে। সারাদিনে খুব কম করে হলেও একে 25 বার চৌধুরী ইমতিয়াজ এবং 25 বার টুটুল ডাকতে হবে। ইটস অ্যান অর্ডার। আমাকে সত্যি সত্যি একটা ইংরেজি স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো। স্কুলের পোশাক বানানো হলো। প্রথম দিন স্কুল থেকে ফিরে এসে দেখি ময়লা পায়জামা পাঞ্জাবির উপর একটা কোট চড়িয়ে অত্যন্ত রুগ্ন এক লোক বসার ঘরে বসে আছে। তার হাতে চকচকে নতুন একটা ছাতা, মনে হচ্ছে আজই কেনা হয়েছে। ভদ্রলোক মুখ ভর্তি পান, স্ট্রেতে সেই পানের পিক ফেলছেন। তার বসে থাকার ভঙ্গি, পান খাওয়ার ভঙ্গি এবং পানের পিক ফেলার ভঙ্গিতে কোনো সংকোচ নেই। যেন এই বাড়ির সঙ্গে তার খুব ভালো পরিচয়, যেন এটা তার নিজেরই ঘর বাড়ি। আমি ঢোকা মাত্রই বললেন, বাবা হিমালয়, আমি তোমাকে নিতে এসেছি। আমি তোমার বড় মামা, আমাকে সালাম করো। দাদাজান গম্ভীর গলায় বললেন, আমি তো আপনাকে বলেছি তাকে নিতে পারবেন না। সে গ্রামে গিয়ে কি করবে? সে এখানেই থাকবে, পড়াশোনা করবে। তাকে স্কুলে ভর্তি করা হয়েছে। আমার বড় মামা বিচিত্র ভঙ্গিতে হাসলেন, যেন এইরকম হাস্যকর কথা তিনি আগে শোনেননি। দেখেন তালুই সাহেব, ছেলের বাবা পত্র মারফতেই অধিকার দিয়ে গেছে। এখন যদি আপনারা দিতে না চান, বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হবে। কোর্টে ফয়সাল্লা হবে। উপায় কী? যদিও আত্মীয়স্বজনের সঙ্গে মামলা মোকদ্দমা কোনো কাজের কথা না। দাদাজানের মুখে কোনো কথা এলো না। বড় মামা স্ত্রীতে আর একবার পানের পিক ফেলে বললেন, বাবার ইচ্ছা মতোই কাজ হোক। খামাখা আপত্তি করছেন কেন? ছেলের খরচাপাতির জন্য মাসে মাসে টাকা দিবেন, তাইলেই তো হয়। আপনি কি করেন? তেমন কিছু না, সামান্য বিষয় সম্পত্তি আছে, টুকটাক ব্যবসা আছে। ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলাম, এইবার জিততে পারি নাই। 17 ভোটে ঠক খেয়েছি। যদি অনুমতি দেন একটু বেয়াদবি করি। কী বেয়াদবি? একটা সিগারেট ধরাই। এমন নেশা হয়েছে, না খেলে দমটা বন্ধ হয়ে আসে। বড় মামা অনুমতির অপেক্ষা না করেই সিগারেট ধরালেন। দাদাজান বললেন, আপনি একে নিতে চাচ্ছেন কারণ আপনার ধারণায় একে নিলে মাসে মাসে মোটা টাকা পাবেন, তাই না? বড় মামা অত্যন্ত বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললেন, এই হাতের 5 আঙুলের ভিতর দিয়ে অনেক টাকা গেছে, অনেক টাকা আসছে। টাকা আমার কাছে কিছুই না, আসছি রক্তের টানে। রক্তের টান কঠিন জিনিস তালুই সাহেব। এই যে বোন বিয়ে দিলাম, তারপরে আর কোনো খোঁজ নাই। কী যে যন্ত্রণা! কোনো চিঠিপত্র নাই, শুনি আজ এই জায়গায়, কাল শুনি ভিন্ন জায়গায়। কী যে যন্ত্রণা! যাক, হিমালয় বাবাকে দেখে মনটা শান্ত হয়েছে। তা বাবা, তোমার নাম কি সত্যি হিমালয়? আমি কিছু বলার আগেই দাদাজান বললেন, না, ওর নাম চৌধুরী ইমতিয়াজ। চৌধুরী আগে কী জন্য? চৌধুরী থাকবে পিছে, আগে ঘোড়া তারপর গাড়ি। কি বলেন তালুই সাহেব? দাদাজান কোনো উত্তর দিলেন না। তার চোখে মুখে ক্রোধ ও ঘৃণা। চা এবং কেক এনে কাজের ছেলে সামনে রাখল। বড় মামার মুখে পান। সেই অবস্থাতেই চায়ে চুমুক দিলেন, কেক হাতে নিলেন। দাদাজান বললেন, আমার ছেলে আপনার বোনের খোঁজ পেল কী করে? সেটা তালুই সাহেব আপনার ছেলেকে জিজ্ঞেস করলেই ভালো হতো। আফসোস, সে জীবিত নাই। আমরা আপনার ছেলেকে খুঁজে বের করি নাই। সে বন্ধুর সাথে আমাদের অঞ্চলে এসেছিল, তারপরে কেমনে কেমনে হয়ে গেল। সত্যি কথা বলতে কি তালুই সাহেব, বিয়ের পর মাথায় হাত দিয়ে বসে পড়লাম। বোনের খোঁজ নাই, বোন জামাইয়েরও খোঁজ নাই। নানা লোকে নানা কথা বলে। কেউ বলে নাম কাওয়াস্তে বিয়ে করে নিয়ে গেছে, পাচার করে দেবে। ইন্ডিয়া, পাকিস্তান, তারপর ধরেন মিডল ইস্ট, এই সব জায়গায় মেয়েকে ভাড়া খাটাবে। বাচ্চাদের সামনে এরকম কুৎসিত কথা বলবেন না। কুৎসিত কথা না, এগুলি সত্যি কথা। এই রকম পার্টি আছে। সত্যি কথা সবসময় বলা যায় না। আমার কাছে এটা পাবেন না তালুই সাহেব। সত্য কথা আমি বলবই, ভালো লাগুক আর না লাগুক, তাই নাকি? জি। আর হিমালয় বাবাকে নিয়ে যাব, পরশু সকালে এসে নিয়ে যাব। তৈরি থাকতে বলবেন। মামলার তদবিরে এসেছি, 2টা দিন লাগবে। এই ছেলেকে আমি আপনার সঙ্গে দেব না। এসব বলবেন না তালুই সাহেব। আত্মীয়ের মধ্যে গণ্ডগোল আমার পছন্দ না। আইনের আশ্রয় নিলে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি, আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি। কোর্ট ফি এখন বাড়ায় 3 গুণ করেছে। গরিব মানুষ যে একটু মামলা মোকদ্দমা করবে সে উপায় রাখে নাই। বাবা হিমালয়, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? চাই। এইটা তো বাপের বেটা। আজ তাহলে উঠি তালুই সাহেব। বেয়াদবি যদি কিছু করে থাকি মাফ করে দিবেন, আপনার পায়ে ধরি। বড় মামা সত্যি সত্যি পায়ে ধরতে এগিয়ে গেলেন। দাদাজান চমকে সরে গেলেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আপনাদের জন্য কাল নিয়ে আসব। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।